আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে অফের কায়দাটা হবে নাকি? অফের কায়দা কালকে বলে দিয়েছিলাম তো, তাই না? হ্যাঁ, আজকে এবার মাখরাজ হবে। 23 নম্বর হবে। কোরআন মাজিদে থামা না থামার চিহ্ন সম্মুখ সকালে মোটামুটি করেছিলেন। হ্যাঁ, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এটা ধরার কিছু জিনিস নয়, ওটা জিনিস ওগুলোর মধ্যে ধরার কিছু জিনিস নেই, বুঝলেন? মোটামুটি হ্যাঁ, তারপরেও দেখি। এগুলো চিহ্নগুলো চোখের মধ্যে মানে যাতে হ্যাঁ, ভেসে থাকে। ওগুলো ভেসে রাখি আর ওগুলো শুধু চিনে রাখবেন, আর যতদিন কোরআন শরীফ পড়বেন ততদিন শুধু ওইদিকে একটু খেয়াল রাখবেন যে এই চিহ্নটা এসছে, এই চিহ্নটা ওখানে কি বলেছিল নুরানি কায়দায়, বুঝতে পারছেন? একবার করে এসে দেখে হুম, নিলে, হুম, বা এই কাগজটা এই পৃষ্ঠাটা আপনারা ওই ইয়ে করে নেবেন, বার করে নেবেন কোরআন শরীফ ইয়ের থেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিম আচ্ছা তো আচ্ছা। জিম এই কটাতে মোটামুটি থামা। মিমে তার মধ্যে অবশ্যই এই কটাতে থামা উচিত ধরে নিতে হবে, আর বাদ বাকি গুলোতে না থামাই উত্তম। আর এই যেটা ওই ওয়াকফ ইস, আর আরেকটা কি যে সাক্তা সাক্তা। এ, সাক্তায়, হ্যাঁ, এই দুটোতে নিঃশ্বাস ধরার ব্যাপার। হুম। এটাই তো, আর কি বিশেষ কিছু না। চলেন শুধু নতুন পড়াটা দিয়ে দিই। সবক নাম্বার ঠিক আছে। 23। সবক নাম্বার 23, মাখরাজের বর্ণনা। আচ্ছা, সেদিনকে কে জিজ্ঞাসা করছিল, হুজুর একটা নতুন জিনিস শেখাবে বলেছিলেন? কে জিজ্ঞাসা সাইদুর করছিল? রহমান ভাই। হ্যাঁ, এখনো ফের অ্যালার্ম বাজছে। 7টা বেজে গেছে, অ্যালার্ম বাজছে। তো তো আজকে সেই নতুন জিনিসটা ইনশাল্লাহ শেখানো হবে। মাখরাজের বর্ণনা। সকলে ভালো করে মন দিয়ে শোনেন। যে কোনো অক্ষরের মাখরাজ, মাখরাজ মানে কি? উচ্চারণের জায়গা, উচ্চারণ স্থল, বুঝতে পারছেন? মাখরাজ মানে হলো উচ্চারণের জায়গা। যে কোনো অক্ষরের মাখরাজ মানে যে কোনো অক্ষরের উচ্চারণের জায়গা জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে, বর্ণকে সাকিন করেন প্রথমে। আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যে দু চারটে অক্ষর, দু তিনটে অক্ষর বাদ যাবে, যেমন হচ্ছে গিয়ে মাদ্দা, হুম, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, এই এই কটা বাদ যাবে। পরে বাদ বাকি যে কটা অক্ষর থাকবে, এই অক্ষরগুলির উচ্চারণ স্থল অর্থাৎ মাখরাজ মানে উচ্চারণের জায়গাটা চেনার সহজ পদ্ধতি হলো সেই অক্ষরটাকে প্রথমে সাকিন দেবেন, সেই অক্ষরটাকে প্রথমে সাকিন দেবেন। ঠিক আছে? যে কোনো অক্ষরের মাখরাজ উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করেন। বর্ণ বলতে যেই অক্ষরটাকে আপনি মাখরাজ জানতে যাচ্ছেন, যেই অক্ষরে, সেই অক্ষরটাকে প্রথমে সাকিন দেন, সেই অক্ষরের উপর সাকিন দিলেন, তার প্রথমে একটা হামজা, একটা হামজা লাগান, তার প্রথমে একটা হামজা লাগান। আপনি সেই অক্ষর, প্রথম সেই অক্ষরটাকে সাকিন করলেন, সেই অক্ষরের আগে একটা হামজা আনেন। হামজা, আহ কোথায় গেল? তার প্রথমে একটা ঠিকই ছিল। হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথায় গিয়ে থামছে। যেখানে থামবে ওই অংশটি সেই আহ অক্ষরের মাখরাজ হবে। দেখেন, আমি আপনাদের এমনি বলে বোঝাচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এখানে বলছি আর লিখছি, ঠিক আছে? ধরুন আমি হ্যাঁ, বায়ের মাখরাজটা জানতে চাচ্ছি, ঠিক আছে? প্রথম আমি এই বায়ের মাখরাজটা জানতে চাচ্ছি, কথায় বলছি বা, ঠিক আছে? তো বায়ের মাখরাজটা জানতে গেলে প্রথমে বায়ের উপরে আপনি একটা সাকিন দিলেন, ঠিক আছে? বায়ের উপরে একটা সাকিন দিলেন আর বায়ের আগে একটা হামজা আনলেন। চাই সেটা আলিফের মতন দাঁড়ি হোক আর চাই এমনি হামজা হোক, বুঝতে পারছেন? এমনি হামজাটা কিরকম? এরকম, তাই না? তো আমি ধরুন আলিফের মতন আলিফ দিয়ে দিলাম, আলিফের মতন হামজা। আর এরকম হবে, তারপরে এই আলিফের উপরে একটা জবর দিতে হবে।
বা একটা জেড দিতে হবে, বা একটা পেজ দিতে হবে। বুঝতে পারছেন? দিয়ে পড়তে হবে, পড়লে তারপরে বোঝা যাবে যে উচ্চারণ জায়গাটা কোথায়। যেমন এই হামজা, এই আলিফের উপরে জবর জের পেশ আছে, মানে আলিফটা তো আর আলিফ নেই, আলিফটা এখন হামজা হয়ে গেছে, তাই না? হুম হুম। ওই জন্য বলছি, মানে শুরুতে একটা হামজা আনতে হবে, আর সেই হামজার উপরে জবর বা জের বা পেশ দিয়ে পড়ে দেখতে হবে, যেখানে আওয়াজটা গিয়ে থামবে সেটাই তার উচ্চারণের জায়গা। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব। এই যে উচ্চারণটা হচ্ছে না, এইটা হলো বায়ের আসল উচ্চারণের স্থল, উচ্চারণের জায়গা। এটা এখন এখন বললে হবে না, এখন আপনাদের বুঝে আসবে না সঠিকভাবে। চল পড়িয়ে দিই, তারপরে বুঝে আসবে, কিছুটা পড়াই। ঠিক আছে। তো শুধু এটা মাথায় ফেলে রাখেন। দেখেন, মাখরাজটা শোনেন। আচ্ছা, মুখের ভিতরের খালি অংশ হতে উচ্চারণ হয়। যেমন বা, বু, বি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। বুঝতে পারছেন শাহিদুর রহমান ভাই? হুম হুম। শাহিদুর এই রহমান তার ভাই। মানে অল্প ডিস্টার্ব ছিল। সিম সিম কার্ডটা বহাইছে, সিম কার্ডটা পাই না, মানে নেটওয়ার্ক ই করে পরে আচ্ছা, সিমটা আবার খুলে সুইচ অফ করে ফিরতে বহাইছে। শহীদুল ভাই, শোনেন। জি, হুম, তাহলে প্রথমে কিসের মাখরাজ বলছে? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এই এখানে দেখেন, এটা কি মাদ্দা? বা আলিফ জাবর বা, এটা কি মাদ্দা? বা আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, তারপরে বা ওয়াও পেশ বু, এটা কি মাদ্দা? ওয়াও অ মাদ্দা। মাদ্দা, বা ইয়াজের বি, এটা কি মাদ্দা? ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। ইয়ামাত। তো উচ্চারিত হয় যেমন এই যে বা, বি, বু, এগুলো সব আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা মুখের ভিতরের খালি অংশ হতে উচ্চারণ হয়, মুখের ভিতরের খালি অংশ থেকে উচ্চারণ হয়। ঠিক আছে? যেমন হুম আপনি পড়ে দেখেন, বা, বি, বু, মানে মুখ এরকম বলছেন, মুখের ভিতরের খালি অংশ থেকে উচ্চারণ হচ্ছে, কোনো জায়গায় লেগে উচ্চারণ হচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা পড়লে জিভা কোনো বুঝতে জায়গায় পারবেন। লাগছে না। কোথাও লাগছে না। বা, হুম, বি, ভু। তারপরে দেখেন, এই হামজা আর হা, হামজা, হা, এটা কণ্ঠনালীর বুকের দিকের অংশ থেকে উচ্চারণ হয়। হামজা হা। কণ্ঠনালী বলতে কোনটা বলুন তো? এই গলার এখান থেকে নিয়ে, এই এখানে দেখেন একটা গর্ত মতন আছে, দেখেন। আচ্ছা আচ্ছা। এই গলার এখান থেকে নিয়ে এই যে গর্ত মতন আছে, এটা পুরোটাকে বলা হয় হুম, কণ্ঠনালী। ঠিক আছে? হুম, এই হুম, কণ্ঠনালীর, কণ্ঠনালীর এই শেষ থেকে, এই যে গর্ত মতনের যে শেষ থেকে উচ্চারণ হয় হামজা হা। কি? এই হামজা আর হাটা উচ্চারণ হয় এই শেষ থেকে। ঠিক আছে? তা- হামজা, হা, হ্যাঁ, তাও দেখেন, এই এখান থেকে। আইন হা, এই আইন আর হা, এই দুটো উচ্চারণ হয় এই মাঝখান থেকে। এখানে দেখেন না, শক্ত হাড় আছে, দেখেন শক্ত। আইন হা এখান থেকে উচ্চারণ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। তাও হুম, দেখেন, গইন খ, গইন খ, এই গইন খ উচ্চারণ হয় এই উপর থেকে। কোথা এবারে থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই এখানটা থেকে। ঠিক, এই। তাহলে এই ছয়টা অক্ষর এখান থেকে উচ্চারণ হয়, হামজা হা, আইন হা, গইন খ, তাই না? হুম, বুঝতে পেরেছেন? আর এই ছয়টা অক্ষরকে বলা হয় হুরুফে হালকি। হুরুফে হালকি। হুম, যেহেতু এইটাকে বলা হয় কণ্ঠনালী বলা হয়, আর এটাকে আবার হালাক বলা হয়, হালাক, হালাক। বুঝতে পারছেন? আর এই ছয়টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি, মানে এই ছয়টি হুরুফ এই হালাক থেকে বার হয়, সেই জন্য একে বলে হুরুফে হালকি। বুঝতে পারছে? এই ছয়টি অক্ষর অন্য আরো এক জায়গায় এসছে, কোথায় বলুন তো? তানজিম নুন সাকিনের প্রথম নম্বর কায়দা, ইজহার। ইজহারের ছয়টি অক্ষর হামজাহা, আইনহা, গইনখ, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম।
হুজুর। আচ্ছা, তাহলে এই হামজা হা, আইন হা, ওয়াইন খ, এই কণ্ঠনালীর এই টোকার ভিতর থেকে উচ্চারণ হয়। প্রথম যেটা আছে হামজা হা, সেটা নিচে দিয়ে উচ্চারণ হয়, আইন হা মাঝখান থেকে উচ্চারণ হয়, আর ওয়াইন খ ওটা এই উপর থেকে উচ্চারণ হয়। ঠিক আছে, তারপর দেখেন কফ। কফের মাখরাজ দেখেন, কফ কোথা থেকে উচ্চারণ হয়? কফ হয় জিভের গড়া এবং ওই বরাবর উপরে তালু। জিভের জিভ, ধরুন এই আমাদের জিভ, ঠিক আছে, আমাদের জিভটা এরকম তাই না? এই আমাদের সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে জিভের আগা, তাই না? এটা হচ্ছে জিভের আগা, হুম। এটা জিভের আগা। আর ভিতরের দিকে যেটা আছে ওটা জিভের গড়া। ওটা জিভের গড়া তো, নাকি? কি বলছেন? জি জি। তো এখানে ওইটা বলছে জিভের গড়া। জিভের গড়াটা কোন সিধা আছে জানেন? এই যে শক্ত মতন দেখেন, এই মানে শক্ত মতন বলছি, এখানে যে একটু ফুলের মতন নেই, নরম, এই জায়গাটা জিভের গড়া আছে উপরে। আপনারা তো বুঝতে পারছেন, নিজের জিভ দেখলে বুঝতে পারবেন না জিভের গড়া কোন জায়গাটা আছে? তো এখানে হুম। সেটা বলছে, জিভের গড়া এবং ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কফ। ধরুন জিভের গড়াটা আছে, জিভের গড়া এবং ওই বরাবর উপরে, ওটা কি বলে আপনারা, কি বলেন, তালু বলেন না আলটাগরা বলেন? এক এক জায়গায় এক এক তালু রকম বলে। তালু। হ্যাঁ, ওই তালু। তালু 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 বলে। ওই জিভের গড়া এবং ওই বরাবর উপরে তালুর সঙ্গে এরকম এরকম লেগে উচ্চারণ হবে কফ। বুঝতে পারছেন? জি। ও, ও, তারপর আর একটা মাথা দেখেন, ও, জীবের গড়া থেকে একটু আগে বেড়ে তারপর আবার উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কাপ। জীবের গড়া থেকে, জীবের গড়ার উপরে তালুর সঙ্গে আগে উচ্চারিত হচ্ছে কপ। আর এই জীবের গড়া থেকে একটু ও, সামনের দিকে আগে বেড়ে, মানে এই ধরুন জীবের গড়া, আর জীবের গড়া থেকে একটু সামনের দিকে আগে বেরিয়ে, সামনের দিকে হালকা আগে বেড়ে ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে কাপ। কি? কাপ। ও, জি। আর একটা আছে, জীবের মাঝখান, জীবের মাঝখান থেকে উচ্চারণ হয় জিম শিন ইয়া। জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। এই পর্যন্ত পড়া দেয়া থাকবে। ঠিক আছে, জিহ্বার মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। দেখেন যে প্রতি মাখরাজে দেখেন ওই 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 সিস্টেমটা, যে সিস্টেমটা উপরে বয়নি, যে প্রথমে যেই অক্ষরটার মাখরা আপনি জানতে চাইবেন সেই অক্ষরে প্রথমে সাকিন দেবেন। দেখেন এই সায়ের, ধরুন এই জিমের মাখরাজটা আপনি জানতে চাইছিলেন, হুম, বোঝা গেল জিম। ধরুন এই জিমের এই তো। মাখরাজটা আপনি জানতে চাইছেন, এই জিম, তাই না? এই হুম, জিমের উপরে প্রথমে সাকিন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন? জিমের উপর সাকিন দেওয়া হয়েছে এবং তার আগে একটা হামজা আনা হয়েছে। হামজার উপরে জাবার আছে, বা জেরও আছে, বা পেশও আছে, তাই না? এবার এটাকে জি। পড়েন হামজা জিম জাবর আজ। কোথা থেকে উচ্চারণ হচ্ছে খেয়াল করেন। আর এখানে উচ্চারণটা কথা বলেছিল জিমের মাঝখানে এবং উপরে তালু, তাই না? ওখান থেকে উচ্চারণ হচ্ছে কি, টেস্ট করে দেখেন। হামজা জিম জাবর আজ, হামজা জিম পেশ উজ, হামজা জিম জের ইজ। পড়েন, সকলে চেষ্টা করে দেখেন ঠিক হচ্ছে কিনা। যে উপরে উপরে যে কায়দাটা বললো, যে ট্রিকটা বললো, এই ট্রিকটা কাজে লাগছে কি দেখেন, লাগছে? জি, এটা তালুতেই আসছে, তালুতে। হ্যাঁ, তো উপরের ট্রিকটা কি বলেছিল, যে আপনি যখন একটা অক্ষরের মাখরাজ জানতে চাইবেন, সেই অক্ষরটাকে প্রথমে সাকিন করবেন। সাকিন করার পরে সেই অক্ষরের আগে একটা হামজা আনবেন। হামজা এনে জাবার বা জের দিয়ে পড়ে দেখবেন, আওয়াজটা যেখান থেকে বার হবে, যেখানে গিয়ে আওয়াজটা থামবে, সেটাই হলো সেই অক্ষরের উচ্চারণের জায়গা। যে প্রত্যেকটা অক্ষরে কি একই রকম হুজুর? হ্যাঁ, প্রত্যেকটা অক্ষর, শুধু দুটো অক্ষর বাদ দিয়ে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। ঠিক আছে, তিনটে অক্ষর বাদ দিয়ে। তাহলে এটা ইজ হলো ইজ। হ্যাঁ, হ্যাঁ, তালুর আজ, উপর থেকে ইজ, হচ্ছে। উজ। জবর দিয়ে টেস্ট করে দেখলেও একই হবে, জেদ দিয়ে টেস্ট করলেও একই হবে, পেশ দিয়ে টেস্ট করলেও একই হবে। শিন, শিনটাও চেষ্টা করে, প্রত্যেকটা অক্ষর একই হবে। আপনি দেখেন না, এই দেখ কাপটা দেখেন, হামজা কাপ যাবার আক, হামজা কাবজের ইক, হামজা কাবজের উক। দেখেন এখানে কপ দেখেন, হামজা কপ যাবার আক, হামজা কবজের ইক, হামজা কপ পেশ উক, আক, ইক, উক। হামজা 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 যাবার আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, হামজা হা পেশ আহ।
হামজা হাজে আ ইহ, ই হামজা হাফেজ উহ, আহ, ইহ, উহ। এরকম করে প্রত্যেকটা পড়া করবেন, ঠিক আছে, তবে বুঝে আসবে। আ ই হুম, উ কারো অসুবিধা হচ্ছে বুঝতে? কারো অসুবিধা হচ্ছে? না না, না, তেমন অসুবিধা নাই বুঝতে। তাহলে সহজ জিনিস। প্রথমে তো কোথা থেকে উচ্চারণ হবে সেটাও বলে দিলাম। আর উচ্চারণ, যে কোনো কায়দার উচ্চারণ সঠিক, এই উচ্চারণ জানার একটা সহজ পদ্ধতিও বলে দিলাম, ঠিক আছে। সেই অক্ষরটার উপর সাকিন ধরে ডানে একটা জাবার হামজা। যুক্ত হামজা হ্যাঁ, জাবার নেই, হামজাজের পেশ এই অক্ষর একটা লাগিয়ে উচ্চারণ করে দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সঠিকটা ইনশাল্লাহ বার হবে। কোন জায়গায় এসে ওই উচ্চারণটা দাঁড়াচ্ছে, ওই জায়গা থেকে উচ্চারণটা করতে হবে, বিষয়টা এরকম ধরনের। জি, 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 জি। ফায়াজুদ্দিন ভাই, ঘুমিয়ে পড়ছেন? জি ই ও বাবা! 60 পাঠ। হুজুর আচ্ছা, সেরি খাওয়ার পরে এটা ঘুমে ধরে নামাজ পড়ি যায় এই যে একটা ঘুম আচ্ছা, লাগা। ঠিক আছে, ঘুমান, এই পড়াটা করে আসবেন, ঠিক আছে। ইনশাল্লাহ রবিবার পড়া ক্লাস নেওয়া হবে। এখন বেরিয়ে যাবেন ঠিক নাকি? আছে, এটা তো সোজা আছে শুধু। এটা এটা এই পর্যন্ত পড়া দেওয়া রইলো। আর ইনশাল্লাহ রবিবার এখান থেকে নিয়ে পুরো শেষ পর্যন্ত প্রথম দিন যে সিস্টেমটা বুঝে নেন, আর অল্প করে পড়া দিয়ে দিলাম সকলের। প্রথম দিন এটুকু করেই পড়া দিই আমি, এটা যখন পড়া দিই। তারপরে দিন ওই এসে, রবিবারে ক্লাস করবে? জি, হুম, ইনশাল্লাহ। রবিবারে হবে ক্লাস? ইনশাল্লাহ রবিবার না, রবিবার তো আমি আসবো, সোমবারে হবে। সোমবার, সেটাই বলছি, সোমবার ধর ক্লাস স্টার্ট হবে। হুম, হুম। হুম। আর এই ছুটিতে এখন 17